ছাত্রছাত্রীরা এবিটিএ টেস্ট পেপার ফিজিক্যাল সায়েন্সের আরও একটি নতুন পেজ নিয়ে তোমাদের জন্য এসেছি। আজকের পেজ নাম্বার থাকবে 569 পেজের যে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নটি রয়েছে তার উত্তরগুলো আমরা করে নেব। উত্তরগুলো আমরা করে দিচ্ছি, প্রশ্নটা আশা করি তোমাদের কাছে রয়েছে, সেইখান থেকে তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? দেখো, অল্প সময়ের মধ্যে সমস্ত পেজগুলো করিয়ে দেওয়ার জন্য আমাদের টার্গেট রয়েছে 25শে ডিসেম্বরের আগে তোমাদের সমস্ত পেজটাই করিয়ে দেব, সমস্ত সেটগুলো, ঠিক আছে, ভৌত বিজ্ঞানের। তো তোমাদের যদি সাপোর্ট পাই অবশ্যই আমরা এটাকে আরও তাড়াতাড়ি করার চেষ্টা করব। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, হাতে লিখেছি বলে ভিডিওটিকে স্কিপ করে চলে যেও না, কারণ এখানে সমস্ত প্রশ্নের উত্তরটাই করে দিচ্ছি, একদম ক বিভাগ থেকে ঘ বিভাগ পর্যন্ত। না দেখলে বুঝতে পারবে না, ঠিক আছে? হয়তো দেখতে খারাপ লাগছে হাতে লিখে করেছি, কিন্তু তোমাদের উপকারের জন্য অল্প সময়ের মধ্যে সমস্ত কিছু উপস্থাপন করার জন্যই কিন্তু এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে তোমাদের কাজে আসে, ঠিক আছে? কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমেই বিভাগ ক 1-এর 1, উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে যে রশ্মি বিকিরিত হয় তা হচ্ছে অবহেলিত রশ্মি। বি অপশানটি কারেক্ট হবে। 1-এর 2, একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনের মোল সংখ্যা কত হবে? P/RT। কেমন করে এলো সেটা আগে আমরা একটু দেখে নেব। PV সমান nRT। এবার n সমান আমরা কি বলতে পারি? PV সমান RT। এখানে দেখো একটি আদর্শ গ্যাসের একক আয়তন বলেছে, তাহলে ভিটা যদি একক ধরে নিই, মানে 1 ধরে নিই, তাহলে P/RT হয়ে যাবে, তাই না? তাই আমাদের ডি অপশানটি এখানে কারেক্ট হয়ে যাবে। এরপরে দেখো 1-এর 3, 25 ডিগ্রি সি তাপমাত্রায় 1 atm চাপে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 24 হয়, চাপ স্থির রেখে উষ্ণতা যদি দ্বিগুণ করা হয়, বাষ্প ঘনত্ব কত হবে? এখানে বাষ্প ঘনত্ব কিন্তু 12 হয়ে যাবে, ঠিক আছে? যে বাষ্প ঘনত্বটা 25 ডিগ্রি উষ্ণতায় ছিল 24, সেটা কিন্তু অর্ধেক হয়ে যাবে চাপ যখন দ্বিগুণ করা হবে। এরপর 1-এর 4, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক x ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? আমরা জেনে এসেছি যে আলফা সমান β/2 এবং γ/3। এখানে দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এদের মধ্যে যদি সম্পর্কটা আমরা ধরে নিই, তাহলে কি হবে? আলফা ইকুয়ালস টু γ/3। এখান থেকে গামাটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? সেটা কত হবে? 3 × x হয়ে যাবে, তাই না? তাই ডি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। এরপরে আসছি 1-এর 5-এর যে প্রশ্ন, 1-এর 6-এর যে প্রশ্নটা আছে, দেখো দুটি আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত হবে? 1/4 হবে। কেমন করে হবে সেটা আমরা দেখে নেব। আমরা কুলম্বের সূত্রানুসারে কি পেয়েছি? যে F সমান K × Q1 Q2/r²। Q1 Q2 এগুলো আধান, দুটো আধান, আর হচ্ছে তাদের মধ্যে দূরত্ব, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফোর্সটা অর্থাৎ বলটা কি হবে? এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? তাহলে এখানে যদি দুটি আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ করি, যা ছিল তার থেকে দ্বিগুণ করে দিই, তাহলে কি হবে? F সমান হয়ে যাবে তোমার 1-এর 4 গুণিত F। যদি আমরা ধরে নিই F ডট একটা ধরে নিই, হ্যাঁ, অন্তিমটাকে F ডট ধরে নিচ্ছি, তাহলে F প্রাথমিকের 1-এর 4 অংশ, 1/4। তাই সি অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে, তাই না? এরপর 1-এর 5, এর দাগের অপশানটি আমাদের ঠিক হবে। উত্তল দর্পণ দ্বারা সর্বদা বস্তুর খর্বাকার অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। 1-এর 7, বর্ণালী সৃষ্টির মূল কারণ হচ্ছে আলোর বিচ্ছুরণ। লেন্জের সূত্র থেকে জানতে পারা যায় আবিষ্ট প্রবাহের অভিমুখ সম্পর্কে, অর্থাৎ সি অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। এরপর 1-এর 5, প্রক্ষেপণ বা প্রজেক্টাইল হিসেবে সর্বাপেক্ষা উপযোগী হবে যে দ্রুতগতির নিউটন কণা, এখানে সি অপশান কারেক্ট হবে। তারপর 10-এরটা দেখো, মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলের পারমাণবিক সংখ্যার উপর। জলের দ্রাব্য হবে কোনটি? ক্লোরোফর্ম। তারপরে আসছি তড়িৎ বিশ্লেষণ হলো এক প্রকার জারণ বিজারণ বিক্রিয়া।
হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহার করা হয়, এখানে যে অপশানগুলো তার মধ্যে হচ্ছে আয়রন চূর্ণটা হবে। জার্মান সিলভারে থাকে না, দেখো জার্মান সিলভার নামে সিলভার কিন্তু থাকে না সিলভার, এই জন্য এখানে যে উপাদানটি থাকে না তা হচ্ছে সিলভার। একই সমগণীয় শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত হবে? 14 হবে। তারপরে বিভাগ গয়ে আমরা চলে যাব 2-এর দাগের। একটি গ্রিনহাউস গ্যাস মিথেন হবে। সৌরকোষে প্রস্তুতিতে সিলিকন ব্যবহার করা হয়। অর্ধপরিবাহী সত্য। বোল্টজম্যান ধ্রুবক কে এবং সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মধ্যে সম্পর্কটা কী হবে? এদের মধ্যে সম্পর্ক হবে আর সমান কে ইন্টু এন। এন হচ্ছে এখানে অ্যাভোগাড্রোর সংখ্যা, যার মানটা তোমরা সকলেই জানো 6.023 × 10⁻23। অথবা যে প্রশ্নটি রয়েছে দেখো, সেই প্রশ্নের উত্তর হবে পিভি সমান তোমার আরটি। এখানে পিভির একক কী হবে? পিভির একক হয়ে যাবে আর এর একক এবং টি এর একক, ঠিক আছে। এখানে কিন্তু একটা এন আছে, মোল আছে, সেই মোলটা এখানে একটু ইন্টু করে দেবে, হ্যাঁ মোল। তাহলে জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স ইন্টু কে, সেখান থেকে আমরা পিভি সমান পেয়ে যাব জুল মোল ইনভার্স। এরপর আদর্শ গ্যাসের চাপ অসীম হলে আয়তন তাদের কত হবে? আয়তন কিন্তু শূন্য হয়ে যাবে, ঠিক আছে। যদি অসীম হয়ে যায়, পিটা অসীম হয়ে যায়, তাহলে কি হবে? ভিটা শূন্য হয়ে যাবে, 1/∞ সমান শূন্য। এরপর 2-এর 5-এর যে প্রশ্নটি রয়েছে, শূন্য স্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত হবে? এটা তোমরা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। এরপর অথবাটা দেখো, কোনো বস্তুর মধ্য দিয়ে তাপের পরিবহন প্রক্রিয়ায় বস্তুর উপাদান কণাগুলির যে স্থান পরিবর্তন করে, এটা কিন্তু মিথ্যে হবে। তারপর বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করা হয়। উত্তল দর্পণকে ব্যবহার করা হয় বিবর্ধক কাচ হিসেবে। তারপরে লাল আলোর সবুজ পাতাকে কালো বর্ণে দেখাবে। আদর্শ অ্যামমিটার রোধ হওয়া উচিত 0। ডায়নামোর যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। তারপরে অথবা যে প্রশ্নটি রয়েছে দেখো, তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি কি হবে? H সমান I²RT/J, জের মান হচ্ছে এখানে 4.2, সেইখান থেকে আমরা পেয়ে যাব 0.24 I²RT, এটা লিখলেও হবে, ক্লিয়ার। তারপরে আসছি 2-এর 10, শক্তি ভরের পারস্পরিক রূপান্তরের সম্পর্কিতে আইনস্টাইনের সমীকরণটা কী হবে? E সমান mc²। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এবিটিএ টেস্ট পেপার 2024 মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সের সমস্ত সেটগুলোর সমস্ত ধরনের প্রশ্নের উত্তর দাগ নাম্বার সহ আমরা পিডিএফ প্রোভাইড করছি আমাদের হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে। যদি ইচ্ছুক থাকো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে জয়েন হয়ে যেতে পারো মাত্র 100 টাকা বিনিময়ে। তাছাড়াও আমাদের এই হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে এক্সট্রা কিছু দেওয়া হচ্ছে, তার মধ্যে অধ্যায়ভিত্তিক ভৌতবিজ্ঞানের সাজেশন এবং তার সাথে সাথে জীবনবিজ্ঞানের অধ্যায়ভিত্তিক সাজেস্টিভ কিছু প্রশ্ন এবং মক টেস্ট। আমাদের ডিসক্রিপশান বক্সে সমস্ত ডিটেলস দেওয়া আছে, সেইখান থেকে গিয়ে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট পাঠিয়ে দাও, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে তোমাদের জয়েন করে দেব। 11 যে প্রশ্নটি রয়েছে দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, কলঙ্কহীন ইস্পাতে থাকে, এখানে কলঙ্কহীন ইস্পাতে হবে ক্রোমিয়াম, ঠিক আছে। একটি বিরল মৃত্তিকা তোমার মৌল হবে নেপচুনিয়াম, বিরল মৃত্তিকা হবে পেনটাও চলছে না, 1 মিনিট। কলঙ্কহীন এটা হলো সি অপশন ক্রোমিয়াম। তারপর হচ্ছে বিরল মৃত্তিকা হবে নেপচুনিয়াম। তারপর তোমার হিমায়ক রূপে ব্যবহার করা হয় অ্যামোনিয়া। ফ্লুসপারে হবে ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্লিয়ার। তাহলে প্রথম যে 1-এর দাগের যেটা হবে সেটা হচ্ছে সি অপশন। তারপরেরটা হবে একটি বিরল মৃত্তিকা মৌল নেপচুনিয়াম, ডি অপশন। তারপরেরটা হয়ে যাবে হিমায়ক রূপে অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়া। তারপর শেষেরটা হবে বি, ক্লিয়ার। একটু অ্যাডজাস্ট করে লিখে নেবে। এরপর 2-এর 12 পর্যায় সারণীর 18 নম্বর এর সকল মৌলগুলির গ্যাসীয় প্রকৃতির হয়, নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাসগুলো হয় সেখানে।
এরপর অথবা তড়িৎযোজী যৌগের স্বতন্ত্র অণুর অস্তিত্ব থাকে না। 2-13 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম। দুটি গ্যাসের সমন্বয়ে গঠিত একটি কঠিন হলো অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। লোহার বিশুদ্ধতা কার্বনের পরিমাণের ওপর নির্ভর করবে এবং মরিচার রাসায়নিক সংকেত হবে Fe2O3XH2O। এরপর আসছে থার্মিট মিশ্রণটা কি? ফেরিক অক্সাইড অথবা অন্যান্য ধাতব অক্সাইডের এবং অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে থার্মিট মিশ্রণ বা মিক্সচার বলা হয়। ভিনিগারের মুখ্য জৈব উপাদানটি হলো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এবং N সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কি হবে? 2N+2। অর্থাৎ অ্যালকেনের যদি আমরা সংকেত দেখি তাহলে দেখব CnH2n+2 অ্যালকেন। আর যদি এখানে অ্যালকিন হয় 2N-2। আর তোমার সম্পৃক্ত হয়ে গেলে তো এটা তো সম্পৃক্ত, তাই না? এখানে যে অ্যালকেন এটা সম্পৃক্ত। যদি আমরা দেখি একটা অ্যালকেনের কি হচ্ছে এখানে দেখো 2Ne+2, তাহলে এখানে n এর মানটা হয়ে যাচ্ছে 2 + 2, সেখান থেকে কিন্তু 6 আসছে, অর্থাৎ এটা হবে তোমার ইথেন। আর এখানে উত্তরটা সঠিক হবে 2N+2। অথবা যে প্রশ্নটি দেখো, ইথানলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় সোডিয়াম ইথোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা অবশ্যই দেবে, হাইড্রোজেন গ্যাস এখানে উৎপন্ন হবে। এরপর বিভাগ গ এর আমরা 3-1 প্রশ্নটি চলে যাব। তাপন মূল্য কাকে বলে? 1 কেজি ভরের বা একক ভরের কোনো কঠিন তরল গ্যাসীয় পদার্থকে বা STPতে 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট কোনো জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি পাওয়া যায় সেটিকে আমরা বলবো জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু। তাপন মূল্যের CGS একক হবে ক্যালোরি পার গ্রাম। 3-2 যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরটি আমরা দেখে নেব। দেখো এখানে T দেওয়া ছিল 0 ডিগ্রি C, সেটাকে কেলভিনে করলাম। P আমরা ধরে নিয়েছি, আয়তনও ধরে নিয়েছি প্রাথমিক। এবার অন্তিমের ক্ষেত্রে প্রশ্নানুসারে বলেছে যে উষ্ণতা অন্তিম আমরা ধরে নেব T, যেটা নির্ণয় করতে হবে, এবং চাপ হচ্ছে দ্বিগুণ 2P, আয়তন দ্বিগুণ 2V। এবার আমরা চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় রূপ থেকে পাবো P1V1/T1 = P2V2/T2। সেইখান থেকে কিন্তু আমরা T এর মানটা বের করে নিতে পারবো, তাই না? এখানে দেখো T সমান হয়ে যাবে 273 × 4, সেখান থেকে 1092K। এটাকে যদি আমরা সেলসিয়াসে করি তাহলে 273 বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করলে আমরা পেয়ে যাব 819 ডিগ্রি C, অর্থাৎ চূড়ান্ত তাপমাত্রা হবে 819 ডিগ্রি C। এই অঙ্কটা কিন্তু বারে বারে করেছি, আরও একবার করে দিলাম। এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে, প্রশ্নানুসারে গ্যাসের আয়তনটা দেওয়া আছে 10 লিটার, চাপ দেওয়া আছে 2.56 অ্যাটমসফিয়ার এবং এখানে মোল সংখ্যাটা বের করতে হবে। পদার্থ ভর 21 এবং নাইট্রোজেনের ক্ষেত্রে আণবিক ভর 28, সেইখান থেকে আমরা মোল সংখ্যাটা পেয়ে গেলাম। তারপর PV = nRT যদি করে দিই তাহলে T এর মানটা আমরা নির্ণয় করে নিতে পারবো, কেলভিনে কিন্তু আসবে উত্তরটি, ঠিক আছে? আর এখানে আমাদের আর এর মানটা কিন্তু লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্সে বসাতে হবে, যার মান হচ্ছে 0.082। 3-3 যে প্রশ্নটি রয়েছে, উত্তল লেন্সকে অভিসারী বলা হয়, এর কারণটা কি? কারণ হচ্ছে সমান্তরাল আলোকরশ্মি উত্তল লেন্সের উপর আপতিত হওয়ার পর প্রতিসৃত হয়ে নির্গত হওয়ার সময় পরস্পরের কাছে চলে আসে এবং যেহেতু রশ্মিগুলি অভিসৃত হয় তাই এগুলিকে আমরা বলবো অভিসৃত হয় বলে, তাই আমরা উত্তল লেন্সকে কি বলবো? অভিসারী লেন্স। এরপর 3-4 যে প্রশ্নটি রয়েছে, বার্লো চক্রের ঘূর্ণন কিভাবে বার্লো চক্রের ঘূর্ণন বিপরীত হওয়ার শর্তটা কি? কিভাবে আমরা বার্লো চক্রের ঘূর্ণনটাকে বিপরীতে করব? প্রথম হচ্ছে চুম্বক ক্ষেত্রের অভিমুখ অপরিবর্তিত রেখে তড়িৎ প্রবাহের অভিমুখ যদি উল্টে দিই সেই ক্ষেত্রে বিপরীত দিকে ঘুরবে। আর দ্বিতীয়ত হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ একই রেখে চুম্বকের মেরুদয়ের অবস্থান উল্টে দিলে চক্রের ঘূর্ণন কিন্তু বিপরীত দিকে হয়ে যাবে। এরপরে আসছি, দুটো বাতি দেওয়া ছিল, তাদের রোধের অনুপাত বলেছে। তো প্রথম বাতিটি হচ্ছে
220 ভোল্ট 60 ওয়াটের বাতি, যার রোধটা আমরা বের করব R সমান ভি স্কোয়ার বাই পি। এখানে ভি হচ্ছে 220 এবং পি হচ্ছে 60, সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি R1। একই রকমভাবে 110 ভোল্ট এবং 60 ওয়াট বাতির রোধ যদি নির্ণয় করি R2, সেটা হয়ে যাবে ভি স্কোয়ার বাই পি। এখানে ভি বলতে হচ্ছে 110, তাহলে 110 গুণিত 110 বাই 60, দুটো পেয়ে গেলাম R1 R2। এবার এদের যদি অনুপাত করি তাহলে অনুপাত করে কাটাকাটি করবে, এখানে কিন্তু 4:1 আসবে সঠিক উত্তর। এই অঙ্কটাও কিন্তু আমাদের বারে বারে হয়েছে। এরপরে 3-এর 5-এর যে প্রশ্নটি রয়েছে উত্তরটা দেখো। সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌলটি হলো সি, যার পারমাণবিক সংখ্যা 11। সবচেয়ে তড়িৎ তোমার ঋণাত্মক মৌলটি হবে বি, যার পারমাণবিক ক্রমাঙ্ক 9। তারপরে আসছি 3-এর 6-এর যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটি। আয়নীয় যৌগের ক্লাসে অসংখ্য ক্যাটায়ন এবং অ্যানায়ন উপস্থিত থাকে। এর বিপরীত তড়িৎধর্মী আয়ন সমূহের মধ্যে তীব্র তাড়িত্রিক যে কুলম্বীয় আকর্ষণ বল সেটা ক্রিয়া করবে এবং আয়নীয় যৌগগুলো ক্লাস রূপে ঘন সন্নিবদ্ধ হয়ে থাকে। ফলে আয়নীয় যৌগের ক্লাসে থেকে আয়নগুলিকে বিচ্ছিন্ন করা প্রচুর তাপ শক্তির প্রয়োজন হয়ে থাকে। এই কারণে আয়নীয় যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটা বেশি হয়ে যাবে। তারপরে অথবা যে প্রশ্নটি ছিল যে অ্যামোনিয়াম ক্লোরাইডের মধ্যে NH4Cl এর মধ্যে সমযোজী, আয়নীয় এবং অসমযোজী 3 ধরনের বন্ধন দেখা যায়। যেটা দেখবে তীরচিহ্ন দিয়ে করেছি সেটা অসমযোজী বন্ধন, বাকি যেটা হচ্ছে সিঙ্গেল বন্ধন সেটা হচ্ছে সমযোজী, এবং পজিটিভ আর হচ্ছে নেগেটিভ যেটা করেছি সেটা হয়ে যাবে তোমার তড়িৎযোজী বন্ধন। ত্রিবন্ধনযুক্ত মৌলের অণুর নাম হবে নাইট্রোজেন। দুটো নাইট্রোজেন পরমাণুর মধ্যে ত্রিবন্ধন সমযোজী হয়। 3-এর সাথে যে প্রশ্নটি ছিল তার উত্তরটি দেখে নাও যে H2S দ্বারা অম্লীকৃত পটাশিয়াম ডাইক্রোমেটের ওপর দিয়ে H2S চালনা করলে পটাশিয়াম ডাইক্রোমেট বিজারিত হয়ে সবুজ বর্ণের ক্রোমিয়াম সালফেট লবণ পরিণত হয়। ফলে দ্রবণের বর্ণটা কী হয়ে যাবে? সবুজ হয়ে যাবে এবং এখানে H2S বিজারক পদার্থ হিসেবে কাজ করবে। এই সমীকরণটা কিন্তু লিখবে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, বারে বারে তোমাদের কিন্তু রিপিট হচ্ছে। তারপরে চলে আসছি অথবা যে প্রশ্নটি ছিল স্পর্শ পদ্ধতিতে, তার উত্তরটি দেখো। স্পর্শ পদ্ধতিতে উৎপন্ন SO2কে সরাসরি জলে দ্রবীভূত করা যায় না। কারণটা কি? SO3 জলের সঙ্গে বিক্রিয়া করে প্রচুর তাপ উৎপন্ন করে এবং সেই তাপে বাকি SO3 উবে যেতে থাকে এবং যেটুকু H2SO4 উৎপন্ন হয় তা ঘন কুয়াশার ন্যায় সৃষ্টি করবে। তাপের প্রভাবে আবার উৎপন্ন H2SO4 বিজারিত হয়ে SO2 এবং O2 উৎপন্ন করে। তাই SO3কে সরাসরি জলে দ্রবীভূত না করে 98% H2S এর ঘনীভবন করা হয়। তারপরে 3-এর 8-এর যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তরটা দেখে নাও। কপারের পাত্রে খোলা বাতাসে দীর্ঘদিন যদি রেখে দেওয়া হয় তার ওপর ধীরে ধীরে সবুজ রঙের ছোপ পড়ে যায়। বাতাসের জলীয় বাষ্পে উপস্থিত অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, SO2 গ্যাসীয় বিক্রিয়ায় সবুজ রঙের ক্ষারীয় তোমার কপার সালফেট উৎপন্ন করে এবং এই ক্ষারীয় কপার সালফেটটাই কিন্তু সবুজ বর্ণ ধারণ করবে। এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে দেখো, সব আকরিকই খনিজ, সব খনিজ আকরিক নয়। এটার কারণটা দেখো, ভূপৃষ্ঠে এবং ভূগর্ভে শিলারূপে কঠিন অবস্থায় থাকা বিভিন্ন ধাতব যৌগেরগুলিকে খনিজ বলে এবং যেমন রেড হেমাটাইট লোহার খনিজ। যে খনিজ থেকে সহজে কম খরচে ধাতু সংগ্রহ করা হয় তাকেই ধাতুর আকরিক বলা হয়। যেমন রেড হেমাটাইট থেকে যে সহজলভ্যে লোহা পাওয়া যায় তাই রেড হেমাটাইট লোহার আকরিক, কিন্তু আয়রন পাইরাইটিস থেকে সহজেই কম ব্যয়ে লোহা নিষ্কাশন করা সম্ভব নয়, তাই আয়রন পাইরাইটিসকে লোহার খনিজ হলেও আকরিক নয়। তারপরে 3-9 যে প্রশ্নটি ছিল, অ্যাসিটিক অ্যাসিডে থেকে তোমার অ্যাসিটিক অ্যাসিডকে ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে বিক্রিয়া ঘটালে কি হবে? প্রথম ধাপেই কিন্তু যে 1,2 ডাইব্রোমো ইথেন উৎপন্ন হবে, ব্রোমিন সংযুক্ত ঘটবে। আবার দ্বিতীয় ধাপে কিন্তু আবার দুটো ব্রোমিন সংযুক্ত হবে দুটো কার্বনে, ফলে 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন করবে।
অথবা যে প্রশ্নটি ছিল তার উত্তরটা দেখে নাও। অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানল গাঢ় H2SO4 এর সহযোগে বিক্রিয়া ঘটালে ইথাইল অ্যাসিটেট এস্টার উৎপন্ন হয়, সুমিষ্ট গন্ধযুক্ত এবং জল উৎপন্ন হবে। বিভাগ ঘয়ের 4-এর দাগের যে প্রশ্নটি ছিল, 4-এর 1-এর দাগের যে প্রশ্ন, তার সঠিক উত্তরটি দেখে নাও। কোনো গ্যাসের আয়তন উল্লেখ করতে হলে চাপ এবং তাপমাত্রা উল্লেখ করতে হয়, কারণ চাপ বৃদ্ধি করলে যে কোনো গ্যাসের আয়তন হ্রাস পায়। আবার চার্লসের সূত্রানুসারে নির্দিষ্ট চাপের নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসের পরম শূন্য উষ্ণতার সমানুপাতিক, অর্থাৎ নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ উষ্ণতা কোনো একটির পরিবর্তন হলে গ্যাসের আয়তনের পরিবর্তন হয়। এই কারণেই গ্যাসের আয়তন বলার সময় ওই গ্যাসের চাপ এবং উষ্ণতা উল্লেখ করতে হয়। পরম শূন্য উষ্ণতা কোন গ্যাসের আয়তন কি হবে? শূন্য হবে পরম শূন্য উষ্ণতায়। তারপর 4-এর যে প্রশ্নটি ছিল সেটা সঠিক উত্তরটা দেখে নাও। প্রথমেই বিক্রিয়াটা লিখে দেবে, তারপর এখান থেকে KClO3 ঠিক আছে একটির ক্ষেত্রে যত হবে তার থেকে 2 গুণ করে দেবে। তাহলে এদের টোটালটার আণবিক ভর কত হবে? 245 এবং 3 অণু O2 এর হয়ে যাবে 3 × 16 × 2 ঠিক আছে। এইখান থেকে আমরা 96 পেয়ে যাব। এরপর আমরা বিক্রিয়ানুসারে বলে দিতে পারি 245 গ্রাম তোমার KClO3 থেকে O2 উৎপন্ন হচ্ছে কত? 96 গ্রাম। তাহলে আমাদের পদার্থ যেটা দেওয়া আছে 24.5 গ্রাম থেকে কত অক্সিজেন উৎপন্ন হবে? 9.6 গ্রাম। তাহলে উৎপন্ন গ্যাসে বায়ুতে যে চলে যাবে, যে গ্যাসটা উৎপন্ন হয় সেটা তো বায়ুতে চলে যাচ্ছে, তাই না, অক্সিজেনটা। ফলে এই পরিমাণটাই কি হবে? হ্রাস পাবে। তাহলে ওজন কতটা হ্রাস পেল? 9.6 গ্রাম। এরপর পরের যে প্রশ্নটা ছিল সেটা কিন্তু আমরা যে সাজেশন দিয়েছি চ্যাপ্টার 3 রাসায়নিক গণনা, সেইখান থেকে দেখে নিতে পারো। ওকে, প্লেলিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপর অথবাটা দেখো, বিক্রিয়া সমিত সমীকরণ দেবে, দেওয়ার পর এইখান থেকে আমরা বের করে নেব আণবিক ভরগুলো টোটাল। তাহলে সমীকরণ অনুযায়ী আমরা বলে দিতে পারি 168 গ্রাম লোহিত তত্ত্ব আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে হাইড্রোজেন কত পাচ্ছি? 8 গ্রাম। তাহলে 21 গ্রাম লোহিত তত্ত্ব আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে হাইড্রোজেন কত পাবো? 1 গ্রাম পাবো। ওই কিক নিয়ম করবে, ঠিক আছে। এবং তারপরের দেখো STPতে 2 গ্রাম হাইড্রোজেনের আয়তন কত হবে? হাইড্রোজেনের আণবিক ভর কত? 2 গ্রাম আণবিক ভর 2 গ্রাম। তাহলে ওই 2 গ্রামের ভর মানে আয়তন কত হবে? STPতে 22.4 লিটার। তাহলে 1 গ্রামের ভর কত হবে? 11.2 লিটার, তাই না? এটাই আমাদের উত্তর হয়ে যাবে। এরপরে 4-এর 3-এর যে প্রশ্নটি ছিল তার উত্তরটি দেখে নাও। কোনো ফলকের 2 বিপরীত পৃষ্ঠের মধ্যে দিয়ে লম্বভাবে তাপের পরিবহন Q/T, তাপের পরিবহনের যে হার Q/T কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে? এক, কাচের তাপ পরিবাহিতাঙ্ক K এর ওপর, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ওপর, বেধের ওপর এবং তাপমাত্রার পার্থক্যের ওপর নির্ভর করবে। 4-এর 4-এর যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তরটা দেখে নাও। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক লাল বর্ণের আলোর জন্য সবচেয়ে কম, বেগুনি বর্ণের আলোর জন্য সবচেয়ে বেশি, অর্থাৎ সাদা আলোর 7টি বর্ণের জন্য প্রতিসরাঙ্ক ক্রমটি হবে সবথেকে কম হবে প্রতিসরাঙ্ক রেডের ক্ষেত্রে, সবথেকে বেশি হবে ভায়োলেটের ক্ষেত্রে। মনে করি লাল এবং বেগুনি বর্ণের দুটি আলোর রশ্মি বায়ু ও কাচের যে বিভেদ তলে আইকোনে আপতিত হয়। এই 2 বর্ণের আলোর জন্য প্রতিসরণ কোণ যথাক্রমে হবে আর ক্যাপিটাল আর এবং আর ভি। এবার আমরা এটাকে স্লেনের সূত্রানুসারে বলে দিতে পারি। স্লেনের সূত্রানুসারে যে মিউ সমান সাইন আই বাই সাইন আর, এখান থেকে সাইন আইটা বের করে নেব। তারপর বেগুনি বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে একই রকমভাবে স্লেনের সূত্রটা লাগাবো, সেখান থেকেও আই বের করে নেব। এবার 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা যদি তুলনা করে পাই তাহলে কিন্তু এই দুটো আমাদের কি হবে? সাইন আই এটা সমান হবে। ফলে দুটো জিনিস সমান করে দেব। করে দিলে এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সাইন আর যেটা হচ্ছে তোমার ভায়োলেটের ক্ষেত্রে, সাইন আর যেটা রেডের ক্ষেত্রে, এবং মিউ আর রেডের ক্ষেত্রে, মিউ ভি ভায়োলেটের ক্ষেত্রে।
ঠিক আছে, এটা হলো। এবার এখান থেকে দেখো ভায়োলেটের প্রতিসরাঙ্ক অনেক বেশি হয় রেডের থেকে, তাহলে করে দিলে এইখানে কিন্তু কি হবে, এটা <1 হয়ে যাবে। ফলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আর মানে তোমার হচ্ছে প্রতিসরণ কোণ যেটা লালের ক্ষেত্রে সেটা কিন্তু ভায়োলেটের থেকে বেশি হবে। অর্থাৎ সেই ভাষাটাই আমরা এখানে কিন্তু লিখে দেব যে কাচ মাধ্যমে বেগুনি আলোর প্রতিসরণ কোণ কম এবং লাল বর্ণের আলোর প্রতিসরণ কোণ বেশি। সুতরাং সাদা আলো একইভাবে আপতিত হলে প্রতিসরণের পর 7টি বর্ণের আলোয় রশ্মি প্রত্যেকটি প্রতিসরণ কোণ আলাদা হওয়ার জন্য রশ্মিগুলি ভেঙে থাকবে এবং এটাকে আলোর বিচরণ বলবো। আলোর বিক্ষেপণের জন্য আকাশকে আমরা নীল দেখি, এটা অনেকবার হয়েছে। 4-এর 5-এর যে প্রশ্নটি রয়েছে, কাচের প্রতিসরাঙ্ক লাল বর্ণের আলোর জন্য সবচেয়ে কম। জল এবং কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, সেইখান থেকে কাচ সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক আমরা নির্ণয় করব। তাহলে কাচ সাপেক্ষে জল মানে জলের প্রতিসরাঙ্ক বাই কাচের প্রতিসরাঙ্ক করে দেবে, যেটা উত্তর আসবে সেটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে, বায়ুতে আলোর বেগ কত, 3 × 10⁸। আর কাচ সাপেক্ষে জলের আলোর বেগ আমরা যদি নির্ণয় করি, প্রতিসরাঙ্ক যেহেতু আমাদের নির্ণয় হয়ে গেছে, তাই আমরা এখান থেকে পেয়ে যাব, দেখো মিউ সমান 0 মাধ্যমে আলোর বেগ আর ওই মাধ্যমে আলোর বেগ, তাই না? তাহলে এখান থেকে আমরা ভিটা পেয়ে যাব। ভি সমান হবে কি, ভি সমান হয়ে যাবে c/μ, সেটা এখানে করেছি, যেটা উত্তর আসবে সেটাই তো আমাদের উত্তর হবে, তাই না? তারপর অথবা যে প্রশ্নটি রয়েছিল, দেখো এক্স রশ্মির ক্ষতিকর প্রভাব হলো এটি জীবন্ত জীবকোষে যে শক্তি তোমার জীবদেহ কলাকোষে শক্তি সাধনের এবং বংশসূত্রের বাধা প্রাপ্ত করে। তারপরে হচ্ছে গামা রশ্মির ক্ষতিকর প্রভাব জীবদেহে ক্যান্সারের ঘটায়, ইউভি রশ্মি ত্বকে ক্যান্সার ঘটায়। এরপরে আসছি যে 4-এর 6 যে প্রশ্নটি, 3টে কিন্তু ওয়াটের ক্ষমতা সম্পন্ন 3টি বাল্ব রয়েছে, শ্রেণী সময়ে যুক্ত করলাম। শ্রেণী সমবায়ে যদি যুক্ত করি তাহলে যার ক্ষমতা কম সেটি কিন্তু উজ্জ্বল জ্বলবে। কারণ হচ্ছে বাল্বকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় তাহলে প্রত্যেকটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান সমান হবে। যে বাল্বের রোধ বেশি সেটি তত উজ্জ্বলভাবে জ্বলবে। ঠিক আছে, এখানে 60 ওয়াট বাল্বের রোধ বেশি, তাই উজ্জ্বলভাবে জ্বলবে, কারণ রোধটা হচ্ছে ক্ষমতার সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তারপর অথবা দেখো বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির উপায়, অ্যামমিটারের মধ্যে প্রবাহ মাত্রার মান বাড়িয়ে গতি বাড়ানো যায়। অ্যামমিটারের কুণ্ডলী পাক সংখ্যা বাড়ালে তোমার মোটরের শক্তি বাড়ে। চুম্বক ক্ষেত্রের শক্তি বাড়িয়ে ঘূর্ণন গতি বাড়িয়েও কিন্তু মোটরের শক্তি বৃদ্ধি করা হয়। এরপর নিউট্রাল তারের ভূমিকাটা দেখে নাও 4-এর সাথে। এই তারের মধ্যে শুধুমাত্র কারেন্ট থাকে। কারেন্ট নিউট্রাল তারের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তা সিস্টেমকে সচল রাখে। এটি কারেন্টের জন্য অপেক্ষাকৃত ছোট পথ প্রদান করে। লাইভ তারের ভূমিকাটা কি, এটি উৎস থেকে একটি সুইচ বা যন্ত্রে শক্তি বহন করে। লাইভ তারের বর্ণ হবে বাদামি, নিউট্রাল তারের বর্ণ হবে হালকা নীল এবং আর্থ তার হবে সবুজ। শর্ট সার্কিটটা কি, শর্ট সার্কিটটা লিখে দাও, বৈদ্যুতিক বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের যে পথ যে ঘুরে যাওয়ার কথা, যদি কোনো কারণে ওই পথ সংক্ষিপ্ত পথে চালিত হয় বা চলতে থাকে তখন তাকে শর্ট সার্কিট বলবো। এতে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায় এবং প্রচুর তাপ উৎপন্ন হয়। 1 কিলোওয়াট ঘন্টা সমান হয়ে যাবে 3.6 × 10⁶ জুল। এরপর আসছি অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণে যে ক্রায়োলাইট ফ্লুসপার মেশানো হয় কেন, এর কারণটা কি। অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত অ্যালুমিনার গলনাঙ্ক প্রায় 2050°C। এই উষ্ণতা পৌঁছাতে প্রচুর পরিমাণ তাপের প্রয়োজন হয়। অ্যালুমিনার সঙ্গে ক্রায়োলাইট ফ্লুসপার মেশালে মিশ্রণের গলনাঙ্ক প্রায় 900°C হয়ে যায়। কম গলনাঙ্ক সম্পন্ন মিশ্রণটির বিগলনের জন্য কম তাপশক্তির প্রয়োজন হয়। এছাড়াও মিশ্রণে উপস্থিত ফ্লুসপার তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের সান্দ্রতা কমিয়ে আয়নের যে গতিবেগ বৃদ্ধি করে, ফলস্বরূপ দ্রবণের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায় এবং তড়িৎ বিশ্লেষণ দ্রুত হয়।
অ্যানোড মাড কি, এর গুরুত্বটা কি? অ্যানোড মাড দেখে নাও। কপার তড়িৎ পরিশোধন পদ্ধতিতে অশুদ্ধ কপার অ্যানোড থেকে কপার পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করে কপার 2+ রূপে দ্রবণে চলে আসে, ফলে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষেত্রে অ্যানোডগুলিকে সূক্ষ্ম মসলিনের থলি দিয়ে ঘেরা থাকে। এই পদ্ধতি চলাকালীন কপার অ্যানোডে অশুদ্ধ রূপে উপস্থিত উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু যেমন আয়রন, জিঙ্ক, নিকেল ইত্যাদি দ্রবীভূত হয়। যে কম তড়িৎ ধনাত্মক মূল্যবান ধাতু যেমন হচ্ছে প্লাটিনাম, গোল্ড, সিলভার ইত্যাদি অশুদ্ধ রূপে অ্যানোডে নিচে মসলিনের থলির মধ্যে কাদা আকারে জমে তৈরি হয় অ্যানোড মাড। এবং এর গুরুত্বটা কি? অ্যানোড মাডে মূল্যবান ধাতুগুলো পাওয়া যায় যেমন গোল্ড, সিলভার, প্লাটিনাম ইত্যাদি। অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতির নীতি রাসায়নিক সমীকরণ। তো প্রথমেই এখানে অ্যামোনিয়া অনুঘটকীয় জারণের দ্বারা নাইট্রিক অ্যাসিডকে অসওয়াল্ড পদ্ধতিতে ধাপে ধাপে করা হবে। প্রথম ধাপটা কি? শুষ্ক বিশুদ্ধ অ্যামোনিয়াম গ্যাস এবং ধূলিকণা মুক্ত বায়ুর মিশ্রণকে যদি আমরা 5 থেকে 7 অ্যাটমসফিয়ারিক চাপে তোমার 700 থেকে 800 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করে প্লাটিনাম এবং প্লাটিনাম রেডিয়াম তারজালির সহযোগিতায় যদি আমরা অতি দ্রুততায় প্রবাহিত করি, তাহলে অনুঘটক এবং গ্যাস মিশ্রণের সংস্পর্শকালে এত সময়ের মধ্যে এর ফলে অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। এটি উভয়মুখী বিক্রিয়া হবে, বিক্রিয়াটা অবশ্যই দেবে। এবং দ্বিতীয় ধাপে উৎপন্ন নাইট্রিক অক্সাইডে দ্রুত ঠান্ডা করায় বায়ুর O2 দ্বারা জারিত করলে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, বিক্রিয়াটা দেবে। তৃতীয়ত হচ্ছে বাকি অংশটা হবে, ঠিক আছে। উৎপন্ন NO2 গ্যাস জল দ্বারা শোষিত হয়ে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে এবং এক্ষেত্রে NO গ্যাস নির্গত হয়। এইভাবে প্রাপ্ত নাইট্রিক অ্যাসিড লঘু হওয়ায় একে পরিণত করে যে 68 পর্যন্ত ঘন করা হয়। তারপর একে গাঢ় H2SO4 সহযোগিতায় পাতিত করলে 98% নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। বিক্রিয়াগুলো অবশ্যই লিখে দেবে, নাহলে কিন্তু হবে না। ইউরিয়া শিল্প উৎপাদন রাসায়নিক পদ্ধতির নাম, বিক্রিয়া হেন তেন দেখে নাও একবার। প্রায় যে 175 বায়ুমণ্ডলীয় চাপে 170 থেকে 190 ডিগ্রি সি উষ্ণতায় বদ্ধ পাত্রে তরল অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ঘটিয়ে ইউরিয়া উৎপাদন করা হয়। দুটো ধাপে হয়। প্রথম ধাপটা দেখো। প্রথম ধাপে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন করে, সংকেতটা দেবে এবং বিক্রিয়াটাও দেবে। তারপর যে দ্বিতীয় ধাপে অ্যামোনিয়াম কার্বামেট বিয়োজিত হয়ে ইউরিয়া উৎপন্ন করে, ইউরিয়ার সংকেতটাও দিয়ে দেবে। এই ক্ষেত্রে ইউরিয়া জলে দ্রবীভূত অবস্থায় থাকে। উৎপন্ন জলীয় দ্রবণকে বায়ুশূন্য বাষ্পায়ন পাত্রে স্টিমের সাহায্যে উত্তপ্ত করে শুষ্ক করা হয়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে যে আমাদের পিডিএফগুলো কিন্তু খুবই অল্প টাকার বিনিময়ে তোমরা হাতে পেয়ে যেতে পারো। ডিসক্রিপশন বক্সটা চেক করে দেখো, সেইখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।